আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতেমা। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটা জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা। এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানান। জানানো হয়, তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয় সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে। তবে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে জানালেও কোন সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, তদন্ত কমিটি কখন নাগাদ প্রতিবেদন জমা দিবে, আর সেই সাথে জানাবেন যে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে কি পরিবর্তন এসেছে? আপনাকে আসলে শুরুতেই জানিয়ে রাখি যে সচিবালয় অডিটের ঘটনা কিন্তু যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে তদন্ত যেই কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু তাদের প্রতিবেদন কিন্তু জমা দেওয়ার কথা রয়েছে। তো এই বিষয়টি কিন্তু আসলে আমাদের একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়েরও কিন্তু এমনটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তদন্ত প্রতিবেদন কী থাকে সেটা একটি ব্রিফিং মাধ্যমে জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিবেদনটি কিন্তু যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত জমা দেওয়া হয় নাই, তবে প্রক্রিয়া চলছে। আমি এই মুহূর্তে সচিবালয় আছি, যদি সচিবালয়ের সার্বিক বিষয়টি যদি আপনাকে একটু চিত্রটি দেখানোর চেষ্টা করি যে গতকালকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি তথ্য উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে বলেছিলেন যারা এখানে পেশাগত দায়িত্ব পালনে আছেন তাদের কিন্তু আজকে থেকে কিন্তু তাদেরকে একটি অস্থায়ী পাস দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। সেই জন্য একটি তালিকাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন সকাল থেকে এসেছি তারপরেও কিন্তু কোনো প্রকার গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখনও প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা যেটি বলছেন সেই তালিকাটা এখন আসলে পূর্ণাঙ্গ করা হয়নি বিধায় তারা এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যদি বলে রাখি যে নিরাপত্তার বিষয়টি হচ্ছে আজকেও কিন্তু একমাত্র সিনিয়র সচিব এবং সংস্থার প্রধান ছাড়া কিন্তু প্রত্যেকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু কেউ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু রাস্তা থেকে হেঁটে কিন্তু সচিবালয়ে প্রবেশ করছেন। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে সাধারণ যে অন্যান্য বেসরকারি যে সকল সংস্থার যারা বিভিন্ন অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতো তাদের কিন্তু বলা যায় যে সীমিত আকারে করা হয়েছে, কারণ যারা অস্থায়ী পারমিশন নিয়ে আসছেন তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যে তদন্ত সংস্থা যেটি আমরা সাথে কথা বলে অনানুষ্ঠানিকভাবে কথা বলে যেটি জানার আসলে চেষ্টা করেছি, যেহেতু যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হচ্ছে যে ছয়তলা এবং 3টা ফ্লোরে যেহেতু একসাথে আগুন লেগেছে সেহেতু তার প্রাথমিকভাবে এই জিনিসটি নিশ্চিত হয়েছে যে বিদ্যুতের যে শর্ট সার্কিট থেকে যে আগুনের যে সূত্রপাত সেটি বলা হয়েছিল সেটি আসলে না। কিন্তু যখনই আমাদেরকে আসলে ব্রিফিংটা করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, হয়তো এই বিষয়ে হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো একজন একটা আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করবেন গণমাধ্যম কর্মীদের, এমনটি আমাকে জানাচ্ছে। আর সেটি হয়তো বিকাল নাগাদ হতে পারে। সেই ব্রিফিংয়ের পরে আমরা আসলে বলতে পারবো তদন্ত কমিটির রিপোর্ট আসলে কী আছে অথবা কী কারণে আসলে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত অন্যান্য যেসব দাপ্তরিক কাজগুলো রয়েছে সচিবালয়ে, যে কোনো মন্ত্রণালয় কিন্তু কোনো অধিদপ্তর কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি এবং কোথাও কোনো প্রকার তাদের কার্যক্রম সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু অবহিত করেননি। সকল গণমাধ্যম কর্মীরা বাহিরে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যাবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল।
এর আগে সকাল 10টা থেকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হন। আগামী জানুয়ারি থেকে 35,000 টাকা ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা। এদিকে আন্দোলনকে ঘিরে শাহবাগের শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন তারা। পরে রাতে সংবাদ সম্মেলন করার পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা কথা বলছেন শাহবাগে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক ধন্যবাদ, তোমরা ধৈর্য ধারণ করে আমার কথা শুনছো। তোমরা একটা চেইনের মধ্যে থাকবা, আমি আগেও বলছি তোমরা তোমাদের নেতৃবৃন্দের কমান্ডের মধ্যে থাকবে, এটা হলো। আর নাহলে কিন্তু আন্দোলনে কিছু হবে না। এই আন্দোলনকে থামায় দেওয়ার অনেক ষড়যন্ত্র তৈরি হয়েছিল, এর মধ্যে আমরা কিন্তু এগুলো মোকাবেলা করছি বিভিন্নভাবে। আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, এই আন্দোলনের বিরুদ্ধে মামলা দেওয়ার। আমাদেরকে এর মধ্যে যাই হাজিরা দেওয়া লাগতো, এই নেতাদেরকে হাজিরা দেওয়ার জন্য মানে মোটামুটি রেডি হয়ে গেছিলো আর কি। তো সেগুলো যেন আর না হয়, আমার মনে হয় যেগুলো পরামর্শের ভিত্তিতে তোমরা আগাও। সামনের দিনগুলোতে আরও অনেক ইস্যুস থাকবে, এইটা নিয়ে তোমরা তোমাদের এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আমি শিক্ষক হিসাবে যেটা বলবো, তোমাদের সামনেই পরীক্ষা, ফেজ বি ফাইনাল পড়াশোনা। আর পরীক্ষার বিষয়ে যেটা বলা হয়েছে, ফেজে পরীক্ষা পেছানোর ব্যাপারে, ফেজ বির পরীক্ষা সব অধিভুক্ত যেটা, এটা আমাদের মাননীয় ভিসি মহোদয় জিনিসটা আমলে নিয়েছেন। উনি সাথে সাথে তোমাদের চিঠি পেয়ে এটাকে ফরওয়ার্ড করছেন। উনি যেহেতু সিগনেচার করেছেন, আমার মনে হয় যদি নীতিগতভাবে এই জিনিসটাতে সমস্যা হওয়ার কথা না, এইটা তোমরা পাবা। তোমরা 15 দিন, তোমরা মনে হয় 15 দিন চাইছো। তোমরা যতদিন আন্দোলন করছো, কত 8-10 দিন? আচ্ছা, 15 দিনের বেশি স্যার, আমরা 5 তারিখ। তোমরা একটা রিজনেবল টাইম, এটা আমি কথা দিতে পারবো না, আমি প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি না। তবে জিনিসটা পজিটিভলি আগাচ্ছে। এইটার ব্যাপারে ভিসি স্যার, আমাদের সাইদুর রহমান স্যারেরও কিছু নির্দেশনা অনুযায়ী এইটা কোনো মেজর প্রবলেম না। পরীক্ষা কিছুদিন, এটা কোনো মেজর ইস্যু না। এটা তোমাদের করার জন্যে আমি আমাদের প্রশাসনকে সর্বোচ্চ বুঝানো বা করা, এটা আমি তোমাদের পক্ষে আছি। বাস এতটুকু। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে গুমে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এর আগে গত 18 ডিসেম্বর 5 বছর গুম করে রাখার ঘটনায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর কাঠতলীতে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাতের এই ঘটনায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রাত 2টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কয়েকটি ফায়ার স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানের বেশ কিছু ফার্নিচার সহ মালামাল পড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের তীব্রতা কমলেও কিছু জেলায় বেড়েছে। স্থিতিশীল রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তথ্য মতে পঞ্চগড়ে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা গেল দিনের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে। এদিকে দিনাজপুরের হিলিতে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা স্থিতিশীল রয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গাতেও গেল কয়েকদিনের মতো শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি। আবহাওয়ার তারতম্যের কারণে অনেক এলাকায় রোগ বালাইয়ের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কৃষি বিভাগ জানিয়েছে, এবার শীতের তীব্রতা খুব বেশি না থাকায় এখন পর্যন্ত আলু, গম, ভুট্টা ও ধানের তেমন একটা ক্ষতি হয়নি। তবে আবহাওয়ার হঠাৎ তারতম্যে মৌসুমী সবজির উপর বিরূপ প্রভাব পড়ছে।
এবার বিপিএল এর খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তামিম, মুশফিক, রিশাদ সহ বরিশালে আছে এক ঝাঁক দেশি ক্রিকেটার। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, কায়েল মায়ার্সদের নিয়ে শক্ত দল গঠন করেছে চ্যাম্পিয়নরা। এদিকে এনামুল হক বিজয়ের নেতৃত্বে রাজশাহীর স্কোয়াড তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ করা। দলটির নজর শুভ সূচনায়। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 7টায় নতুন দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স। এদিকে ম্যাচ দুটির টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছেন ক্রিকেট প্রেমীরা। গতকাল টিকিট না পেয়ে স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করে তারা। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, টিকিট ভোগান্তিতে বিক্ষোভ করেছিল ক্রিকেট প্রেমীরা, তো আজকের পরিস্থিতি আর দর্শক উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানবেন। ফাতিমা, গতকাল যেভাবে দর্শকরা আসলে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামে জড়ো হয়েছিল গেটের সামনে, আজকেও কিন্তু অনেকে এসেছে। যদিও গতকাল কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে যে এখানে কোনো টিকিট পাওয়া যাবে না, টিকিট পাওয়া যাবে শুধুমাত্র বিসিবির ওয়েবসাইটে এবং বিসিবির একটি ওয়েবসাইট cricket.com.bd এই ওয়েবসাইটে। কিন্তু আরেকটি বিষয় তারা কিন্তু বলেছে যে এছাড়া টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলোতে। কিন্তু আসলে দর্শক প্রতি বছরই আসলে যারা টিকিট কাটে এখানে স্টেডিয়ামের গেট থেকে, তা অনেকেই এসেছিলেন স্টেডিয়ামের গেটে টিকিটের জন্য। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছিলাম, তারা কিন্তু এইদিকে আসলে টিকিটের জন্য চেষ্টা করেছেন। এবং আপনি জেনে থাকবেন যে এর আগে কিন্তু ইন্ডোর স্টেডিয়ামের ওই গেট ওখানেও কিন্তু বুথ স্থাপন করা হয়েছিল যে টিকিটের জন্য। ওখানেও কিন্তু কিছু মানুষ গিয়েছিল যে আসলে তারা টিকিট চাচ্ছে। কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছে এবং মধুমতি ব্যাংকে গিয়ে টিকিট কেটেছে কেবলমাত্র তারাই কিন্তু খেলা দেখতে পাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শক কিন্তু প্রতিটা গেটেই আসলে উপচে পড়া ভিড়। এখনো দর্শক ঢোকা শুরু হয়নি, কিন্তু প্রত্যেকটা গেটেই অনেক দর্শক এসেছে এবং সবাই কিন্তু টিকিট কেটে এসেছে। এবং ওনারা অনেক আগে থেকে খোঁজ খবর রাখেন এবং বিসিবির পেজও ফলো করেন, যে জন্য আসলে ওনারা জানতে পেরেছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক এসেছেন, এরা প্রত্যেকেই খেলা পাগল। আসলে তারা কিন্তু ওনারা বেশিরভাগই বরিশালের সাপোর্টার, তারা বরিশালের খেলা দেখার জন্য এসেছেন এবং অনলাইনে টিকিট কেটেছেন বেশিরভাগই। আমরা এমন একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মগবাজার থেকে, ঢাকা। আপনি কোন দলে সাপোর্ট করছেন? বরিশালের দল। আচ্ছা, আপনি কি প্রতি বছর খেলা দেখেন? সব সময় প্রতি বছর এসে খেলা দেখি। আচ্ছা, আপনি কি এই বছর প্রথম নাকি এর আগে এসেছেন? আমি প্রত্যেক বছর বরিশালের খেলা দেখি। আচ্ছা, বরিশালের খেলা দেখার জন্য জি 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 আপনাদের টিম এবার কি, আপনি কি মনে হয় যে এবার আপনারা ফেভারিট নাকি? বরিশাল টিম নট অনলি ফর বিপিএল বাট অলসো দে ক্যান কম্পিট ফর এনি কান্ট্রিজ, এনি ক্লাবস ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে আপনারা খুবই কনফিডেন্ট যে এবারও বরিশাল খুব ভালো করবে, অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন, আমরা যদি একটু গেটের দিকেও দেখাই, আপনার একটু ক্যামেরাটা যদি একটু মুভ করেন, যে গেটের দিকে যদি আমরা দেখাই, দেখবেন যে অনেক কিন্তু দর্শক এসেছে। এবং ওই দিকে আমরা স্টেডিয়ামের চারিদিকেই আসলে যেই কটে গেট আছে সবগুলোতেই উপচে পড়া ভিড়। অনেকেই এর মধ্যে টিকিট পাননি, তারা এখনো চেষ্টা করে যাচ্ছেন যদি একটি টিকিট পান। তো ফাতিমা, আমার কাছে এই ছিল শেষ পর্যন্ত, এখনকার পর্যন্ত সর্বশেষ। আমরা আবারও জানাবো আপনাদের অন্য কোনো সময়। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।